আগে তো একই প্রসিডিউরে গেছিলাম, দেখেন তো দেখা যায় কিনা এখন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, আমি পুনরায় আবার আসলাম ক্লাসে। তো আমি আবার স্বাগত জানাচ্ছি আহ, অধিদপ্তরের সকল সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে এই সরাসরি প্রচারিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ইনস্ট্রাক্টর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাবজেক্ট হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং 66465, বিষয় বৃত্তি প্রকৌশলবিদ্যা। তো কারিগরি শিক্ষা বোর্ডের ডিজাইন অনুযায়ী আমরা ক্লাস বলছিলাম যে থিওরি ক্লাস 2টা সপ্তাহে এবং প্র্যাকটিক্যাল ক্লাস 3টা, ক্রেডিট 3। মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখাচ্ছি এখানে। মার্কস ডিস্ট্রিবিউশন: থিওরি কন্টিনিউয়াস 40, থিওরি ফাইনাল 60, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25, প্র্যাকটিক্যাল ফাইনাল 25, টোটাল 150 মার্কস। এখন আমরা ক্লাস পরিকল্পনা দেখাবো। আমাদের গ্রুপ লিডার এবং নির্দেশনা অনুযায়ী আমরা 15টি ক্লাস লাইভে নিব বলছি। তো আমরা এখানে 15টি ক্লাসের এই কীভাবে নেওয়া হবে সেটা একটা পরিকল্পনা তৈরি করছি, একটা চার্ট তৈরি করছি। তারপর ব্যবহারিক যেগুলো আছে, ব্যবহারিক অধ্যায় 3 নম্বর ক্লাস থেকে আমরা সেগুলা সম্পর্কে তাত্ত্বিক এবং ইউটিউব বেস দ্বারা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের এই প্রথম ক্লাস। এখানে পাঠ্যক্রম সিলেবাসগুলো আমরা দেখি। সিলেবাস প্রথম চ্যাপ্টারে হচ্ছে প্রথম চ্যাপ্টার বৃত্তি প্রকৌশলবিদ্যা এবং বৃত্তির প্রকারভেদ। চ্যাপ্টার 2 হচ্ছে মাটির দৃঢ়করণ। চ্যাপ্টার 3 হচ্ছে ব্যারিং ক্যাপাসিটি অফ সয়েল, ভারবহন ক্ষমতা। চ্যাপ্টার 4 হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য পাইল। চ্যাপ্টার 5 আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাঙ্কর্স। চ্যাপ্টার 6 হচ্ছে ফাউন্ডেশন অন স্যান্ড অন নন প্লাস্টিক সিল্ট। চ্যাপ্টার 7 হচ্ছে ফাউন্ডেশন অন ক্লে অ্যান্ড প্লাস্টিক সিল্ট। চ্যাপ্টার 8 হচ্ছে ফাউন্ডেশন অন নন ইউনিফর্ম সয়েলস। চ্যাপ্টার 9 হচ্ছে ফাউন্ডেশন অন রক। চ্যাপ্টার 10 হচ্ছে এক্সকাভেটিং অ্যান্ড ব্রেসিং। চ্যাপ্টার 11 হচ্ছে শিট পাইল, কফার ড্যাম অ্যান্ড বাল্কহেড। চ্যাপ্টার 12 হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ড্যামেজ ডিউ টু কনস্ট্রাকশন অপারেশন, নির্মাণ কাজের সময় ক্ষয়ক্ষতি। তারপরে আমাদের ব্যবহারিক যেগুলো আছে সেগুলো দেখি। পারফর্ম দ্য স্টেবিলাইজেশন অফ সয়েল বাই সিমেন্ট স্যান্ড মেথড। তারপরে স্যান্ড পাইল তৈরিকরণ। তারপরে ভারবহন ক্ষমতা টেস্ট পাইলের মাধ্যমে বের করা। তারপরে পাইল ফাউন্ডেশনের মডেল তৈরিকরণ। তারপরে রেফট ফাউন্ডেশনের মডেল, রেফট বা ম্যাট ফাউন্ডেশনের মডেল প্রস্তুতকরণ। 6 নম্বরে হচ্ছে পিআর এর ফাউন্ডেশনের মডেল প্রস্তুতকরণ। 7 নম্বরে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট সম্পাদন। 8 নম্বর হচ্ছে প্রিকাস্ট পাইলের ভারবহন ক্ষমতা বের করা। তারপরে 9 নম্বর হচ্ছে কাস্টিং সিডু ফাইলের ভারবহন ক্ষমতা বের করা। 10 নম্বর হচ্ছে ম্যানুয়াল অনুযায়ী মাটির ভারবহন ক্ষমতা বের করা, সম্পাদন করা। 11 নম্বরে ফিল্ড ভিজিট। এগুলো হচ্ছে আমাদের সিলেবাসে আছে, যেগুলো আমরা ক্লাসে সম্পাদন করতে, এখানে যেগুলো দেখানো যাবে সেগুলো আমরা চেষ্টা করব সম্পাদন করার। তারপরে রেফারেন্স বোর্ড থেকে যেগুলো দেওয়া আছে, এটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পেক অ্যান্ড হ্যানসনের। তারপরে 2 নম্বরে সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন পিসি পূর্ণিয়া। 3 নম্বরে আছে হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং লিওনার্দো। 4 নম্বরে সয়েল মেকানিক্স কেইগ। 5 নম্বরে বিল্ডিং কনস্ট্রাকশন এসসি রাঙ্গওয়ালা। 6 নম্বর হচ্ছে এলজিডি ম্যানুয়াল ফর সয়েল ইনভেস্টিগেশন। তো আমরা এখন আমাদের মূল ক্লাসে যাব। ক্লাস 1-এ যে এটা আছে অধ্যায় 1 নির্দিষ্ট বিষয়, স্পেসিফিক অবজেক্টিভ 1.1 থেকে 1.4 পর্যন্ত। চ্যাপ্টার 1 এর নাম আমরা আগে দেখে আসছি, দ্য ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য ফ্যাক্টর ডিটারমিনিং টাইপস অফ ফাউন্ডেশন। ফাউন্ডেশন বৃত্তি বৃত্তি প্রকৌশলবিদ্যা এবং বৃত্তির প্রকারভেদ। আমরা প্রথমেই দেখব স্পেসিফিক অবজেক্টিভ 1.1, দ্য ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, বৃত্তি প্রকৌশলবিদ্যা। ফাউন্ডেশন
একটি কাঠামোর প্রধানত দুটি অংশ থাকে, একটি সাবস্ট্রাকচার, অপরটি সুপারস্ট্রাকচার। এই সাবস্ট্রাকচারই হলো ভিত্তি বা বুনিয়াদ, এটা সুপারস্ট্রাকচার বেজ হিসেবে কাজ করে। অপর কথায় কাঠামোর সর্বনিম্ন অংশ যা কাঠামোর লোড মাটি শক্ত স্তরের উপর স্থানান্তর করে তাই হলো ভিত্তি বা বুনিয়াদ। ইহা ইট, কংক্রিট বা ব্লক নির্মিত হতে পারে। ভিত্তি বা বুনিয়াদ কাঠামোর লোড মাটির যে শক্ত স্তরের উপর স্থানান্তর করে, এটাই হলো ভিত্তির তল বা ফাউন্ডেশন বেড। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং দেখি আমরা কি, ভিত্তি প্রকৌশল বিদ্যা। পুরকৌশল বিভাগের যে শাখায় ভিত্তির নকশা প্রণয়ন, ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে ভিত্তি প্রকৌশল বিদ্যা বা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমরা এখানে একটা ভিত্তির চিত্র দেখাচ্ছি, ভিত্তি এবং ভিত্তিতলের। তারপরে দেখো আমরা ফাংশন অফ ফাউন্ডেশন, ভিত্তির কাজ কি এ সম্পর্কে আমরা নিচে আলোচনা করছি। এটা হচ্ছে লোডের তীব্রতা হ্রাস করা, রিডাকশন অফ লোড ইন্টেন্সিটি। তারপরে কাঠামোর উপর আগত লোডকে মাটির বৃহৎ শক্ত স্তরের উপর যাতে ছড়িয়ে যায় সেই কাজ ভিত্তি দ্বারা হতে হবে। তারপরে প্রভিশন অফ লেভেল সারফেস, সমতল পৃষ্ঠ প্রদান, কাঠামো শক্ত ও সমতল পৃষ্ঠ যাতে পাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা ভিত্তির কাজ। তারপরে ইভেন ডিস্ট্রিবিউশন অফ লোড, অসম বসন থেকে নিরাপত্তার জন্য কাঠামোর উপর আগত লোডকে সুষমভাবে বন্টন করা ভিত্তির কাজ। 4 নম্বর ল্যাটারাল স্টেবিলিটি, স্থায়িত্ব, কাঠামোর উপর আগত লোডের ফলে কাঠামোর যাতে স্থায়িত্ব লাভ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা ভিত্তির কাজ। সেভিং এগেনস্ট আন্ডারমাইনিং, গর্তে বসবাসকারী পোকামাকড় হতে নিরাপত্তা, সেটাও নিরাপত্তা বিধান করা ভিত্তির কাজ। 6 নম্বর হচ্ছে প্রোটেকশন এগেনস্ট মুভমেন্ট, মাটির সরণ প্রতিরোধ করা। মাটির মধ্যে আর্দ্রতার পরিবর্তনের কারণে মাটির সংকুচন ও প্রসারণ ঘটে, এই সংকুচন এবং প্রসারণের কারণে যাতে কাঠামোর সুপারস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতেই হচ্ছে ভিত্তির কাজ। তারপরে আমরা স্পেসিফিক অবজেক্টিভ দেখব 1.2, দ্য রিকোয়ারমেন্টস অফ স্যাটিসফ্যাক্টরি ফাউন্ডেশন, ভালো ভিত্তির প্রয়োজনীয়তা। ভিত্তি এমন হবে যাতে চাপানো লোড সহজভাবে বহন করা যায়। ভিত্তি এমন হবে যাতে চাপানো লোড সুষম না হলে অসম্বসন না হয়। কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই পরিমাণ গভীরতা ভিত্তি স্থাপন করতে হবে। কাঠামো যাতে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে ভিত্তি স্থাপন করতে হবে বা খেয়াল রেখে। তারপরে 1.3, টাইপস অফ ফাউন্ডেশন, ভিত্তির প্রকারভেদ। ভিত্তি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন অগভীর ভিত্তি আর ডিপ ফাউন্ডেশন হচ্ছে গভীর ভিত্তি। শ্যালো ফাউন্ডেশন অগভীর ভিত্তি, যে ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় কম থাকে অগভীর ভিত্তি বলা হয়, এটাকে ফুটিং নামে একটা শব্দ দ্বারা প্রকাশ করা হয়। অগভীর ভিত্তি নিম্নলিখিত প্রকারের হয়, দেখি আমরা এখানে, এটা হচ্ছে স্প্রেড ফুটিং, আর একটা হচ্ছে স্টাব বা ক্যান্টিলিভার ফুটিং, আর একটা হলো কম্বাইন ফুটিং, আর একটা হলো এই ম্যাট অর রেফট ফুটিং, ম্যাট অর রেফট ফুটিং। তো এখন আমরা এই স্প্রেড ফুটিং এর বর্ণনা দেখব। স্প্রেড ফুটিং, মাটির উপর চড়ানো ভিত্তি হলো স্প্রেড ফুটিং। ইহা ইহা এক ধাপে অথবা ধাপে ধাপে হতে পারে। এখানে স্প্রেড ফুটিং দুই ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল স্প্রেড ফুটিং, এক ধাপে চড়ানো ফুটিং হলো সিম্পল স্প্রেড ফুটিং, একটা চিত্র আমরা দেখাচ্ছি নিচে, এটা হলো সিম্পল স্প্রেড ফুটিং। আর আরেকটা হচ্ছে স্টেপ স্প্রেড ফুটিং, ধাপে ধাপে চড়ানো, সেটা একটা চিত্র আমরা দেখাচ্ছি এখানে, স্টেপ স্প্রেড ফুটিং। তারপরে আমরা দেখব হচ্ছে আরেকটি প্রকার হচ্ছে স্টাফ অর ক্যান্টিলিভার ফুটিং। দুই বা ততোধিক কলাম ফুটিংয়ে যদি একটি বিম দ্বারা সংযুক্ত করা হয় তাহলে সেটা হচ্ছে স্টাফ বা ক্যান্টিলিভার ফুটিং। নিচে স্টাফ বা ক্যান্টিলিভার ফুটিং এর চিত্র আমরা দেখাচ্ছি, যেটা স্টাফ বা ক্যান্টিলিভার ফুটিং এর চিত্র আমরা দেখালাম, এটা বিম দ্বারা সংযুক্ত আছে। তারপরে আমাদের আছে কম্বাইন ফুটিং। কম্বাইন ফুটিং সাধারণত দুটি কলামকে সাপোর্ট প্রদান করে। কম্বাইন ফুটিং নিম্নলিখিত অবস্থায় প্রদান করা হয় যে যদি দুটি কলাম পরস্পরকে ওভারল্যাপ করে, মাটির ভার বহন ক্ষমতা কম হলে, অর্থাৎ স্বতন্ত্র কলাম ফুটিং এর জন্য বেশি জায়গায় প্রয়োজন হলে, কলাম সীমানা রেখায় পড়ার ফলে বাহির দিকে বর্ধিত করার সুযোগ না থাকলে, এটা কম্বাইন ফুটিং এর চিত্র আমরা দেখাচ্ছি এখানে। পরীক্ষা কিন্তু প্রায় সময়ই আসে যে কম্বাইন ফুটিং কোন অবস্থায় দেওয়া হয়, সেগুলাই তিনটা বিষয়। তারপরে আমরা দেখাচ্ছি ম্যাট ও রেফট ফুটিং। ম্যাট বা রেফট ফুটিং এক প্রকার কম্বাইন ফুটিং যা কাঠামোর সমস্ত দেয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে। নিম্নলিখিত অবস্থায় ম্যাট বা রেফট ফুটিং প্রদান করা হয়। মাটির ভার বহন ক্ষমতা কম হলে ভিত্তির ক্ষেত্রফল বৃদ্ধি করতে নরম মাটির উপর সমস্ত
স্প্যানব্যাপী আবৃত করতে, তরল পদার্থের চাপ প্রতিহত করতে। একটা ম্যাট বা রেড পুডিংয়ের চিত্র আমরা দেখাচ্ছি এখানে, সমস্ত স্প্যানব্যাপী এবং এটা প্লেন দেখাচ্ছি এখানে। তারপরে আমরা যাব আমাদের দ্বিতীয় প্রকার হচ্ছে ডিপ ফাউন্ডেশন, গভীর ভিত্তি। যে ভিত্তির গভীরতা প্রস্তরের তুলনায় অনেক বেশি তাকে গভীর ভিত্তি বলে। গভীর ভিত্তি নিম্নলিখিত প্রকার হয়, এটা হচ্ছে পাইল ভিত্তি, এটা হচ্ছে কেশন আর ওয়েল ভিত্তি, এটা হচ্ছে কভার ড্যাম। আমরা পাইল দেখো, পাইল ভিত্তি এক প্রকার সরু স্লেন্ডার মেম্বার যা ভূগর্ভে স্থাপন করা হয়। পাইল ভিত্তি যে অবস্থায় প্রদান করা হয় সেগুলো আমরা দেখি এখানে। প্রথমেই এটা হচ্ছে কাঠামো লোড স্থানান্তরের জন্য ভূপৃষ্ঠের কাছাকাছি মাটির শক্ত সমতল পৃষ্ঠে পাওয়া না গেলে কাঠামো লোড স্থানান্তরের জন্য ভূগর্ভে ইত্যাদি গভীরে শক্ত স্তরে পৌঁছানোর জন্য পাইল স্থাপন করা হয়। তারপরে হচ্ছে অগভীর ভিত্তির জন্য অসম্ভাষণ হওয়ার সম্ভাবনা থাকলে গভীর পানির স্তর অতিক্রম করে কাঠামো লোড স্থানান্তরের জন্য ভূকম্পন, মাটির খাড়া দ্বার ইত্যাদি জায়গায় কাঠামোর ভিত্তি স্থাপন করতে, সমুদ্র বা নদীর উপকূলের কাছাকাছি কাঠামোর ভিত্তি স্থাপন করতে যেখানে স্কাওয়ারিং ক্রিয়ার সম্ভাবনা থাকে, ট্রান্সমিশন টাওয়ার, ডক, জেটিঘাট ইত্যাদি মেরিন কাঠামো নির্মাণে, সাবসয়েলে পানির হেডের পার্থক্যের কারণে মাটির মধ্যে সংকুচন অপসারণ দেখা দিলে বালি মাটিকে দৃঢ় করতে পাইল ভিত্তি ব্যবহার করা হয়। নিচে আমরা একটা পাইল ভিত্তির চিত্র দেখাচ্ছি। এই যে আমি এটা ইন্টারনেট দিয়ে কালেকশন করছি, করে এখানে সংযুক্ত করছি। তারপরে ক্লাসিফিকেশন অফ পাইল, পাইলের প্রকারভেদ। প্রথমে হচ্ছে মেটেরিয়ালস অনুযায়ী পাইলের প্রকারভেদ আমরা দেখি। এটা হচ্ছে টিম্বার পাইল, তারপরে কনক্রিট পাইল, তারপরে স্টিল পাইল, তারপরে কম্পোজিট পাইল, এগুলো হচ্ছে মেটেরিয়ালস অনুযায়ী। তারপরে দেখবো আমরা ক্লাসিফিকেশন বেসড অন লোড ট্রান্সপোর্ট বা ফাংশন, তার কাজ অনুযায়ী এটা হচ্ছে এন্ড বেয়ারিং পাইল, আর একটা হলো ফ্রিকশন পাইল, আর একটা হচ্ছে কম্প্যাকশন পাইল, আর একটা হলো টেনশন বা অর আপলিফট পাইল, তারপরে অ্যাঙ্কর পাইল, আর এটা হচ্ছে বেটার পাইল, এটা হচ্ছে ফেন্ডার পাইল, শিট পাইল। এরপরে দেখবো আমরা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন মেথড অফ কনস্ট্রাকশন, নির্মাণ পদ্ধতি অনুযায়ী পাইলের প্রকারভেদ। নির্মাণ পদ্ধতি অনুযায়ী প্রিকাস্ট পাইল, আর একটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। এখানে আমরা বিভিন্ন ধরনের পাইলের চিত্র সংযোজন করছি, বিভিন্ন ধরনের পাইলের চিত্র দেখা যাচ্ছে। তারপরে আমরা দেখব এই কেশন, ডিপ ফাউন্ডেশনের একটা প্রকার হচ্ছে কেশন আর ওয়েল ফাউন্ডেশন। মাটি বা পানির নিচে ভিত্তি স্থাপন করার জন্য কেশন বা ওয়েল ভিত্তি ব্যবহার করা হয়। অন্য কথায় কাঠ, স্টিল অথবা কনক্রিট নির্মিত বক্স বা বৃত্তাকার পানিরোধী কাঠামোকে কেশন বা ওয়েল ভিত্তি ব্যবহার করা হয়। কেশন বা ওয়েল ভিত্তি যেখানে প্রদান করা হয় সেগুলো দেখি আমরা। নদীর মধ্যে কাঠামোর ভিত্তি তৈরি করতে কেশন বা ওয়েল ভিত্তি ব্যবহার করা হয়। জাহাজ নির্মাণ কাঠামো, জাহাজ ঘাটের দেয়াল ইত্যাদি তৈরিতে কেশন বা ওয়েল ভিত্তি ব্যবহার করা হয়। উপকূলীয় বৃহত্তম কাঠামো নির্মাণ করতে, উপকূলীয় রক্ষাকারী কাঠামো নির্মাণ করতে। তারপর আমরা এখানে কেশনের চিত্র দেখাচ্ছি, একটা কেশনের চিত্র এবং নির্মাণাধীন কেশনের চিত্র দেখাচ্ছি জলাশয়ের মধ্যে। তারপরে আমরা গভীর ভিত্তির আরেকটি প্রকার হচ্ছে কভার ড্যাম। কভার ড্যাম দেখবো। কভার ড্যাম একটি অস্থায়ী বেষ্টনী যা নদী বা জলাশয়ের ভিত্তি নির্মাণ কাজ শেষে সরিয়ে ফেলা হয়। কভার ড্যাম কাঠ, স্টিল অথবা কনক্রিট নির্মিত হতে পারে। চুয়ানো পানি নিম্নলিখিত কার্য সম্পাদনের জন্য এই কভার ড্যাম ব্যবহার করা হয়। এখানে কভার ড্যাম হবে। কভার ড্যাম নির্মাণ করা হয় নির্মাণের স্থান শুষ্ক রাখার জন্য, তারপরে নির্মাণের স্থানে পানি প্রবেশে বাধা দেওয়ার জন্য, তারপরে নির্মাণ কাজ সহজ করার জন্য। আমরা এখানে কভার ড্যামের দুটি চিত্র দেখব, যে আমি ইন্টারনেট থেকে কালেকশন করছি দেখে বোঝার জন্য, যে জলাশয়ের মধ্যে এবং বা নদীর ধারে নির্মাণ কাজে কভার ড্যাম ব্যবহার করা হচ্ছে। তারপরে আমরা দেখব হচ্ছে আমাদের স্পেসিফিক অবজেক্টিভ হচ্ছে 1.4 হচ্ছে ফ্যাক্টর গভর্নিং দ্য ডেপথ অফ ফাউন্ডেশন, ভিত্তির গভীরতায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। নিম্নলিখিত বিষয়সমূহ ভিত্তির গভীরতায় প্রভাব বিস্তার করে। এটি হচ্ছে ডেপথ অফ টপ সয়েল, মাটির উপরের কাদা অথবা জৈব দ্বারা গঠিত হলে তার নিচে ভিত্তি স্থাপন করতে হবে। ফ্রস্ট তুষার ক্রিয়া, শীতপ্রধান দেশে যে পর্যন্ত গভীরতায় তুষার ক্রিয়া করে তার নিচে ভিত্তি স্থাপন করতে হবে।
কিংবা জোন অফ সয়েল ভলিউম চেঞ্জ, মাটির আয়তন পরিবর্তন এলাকায় যে পর্যন্ত গভীরতায় মাটির আয়তন পরিবর্তন হয় তার নিচে ভিত্তি স্থাপন করতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাডজেন্ট ফুটিং অ্যান্ড প্রপার্টি লাইন্স, পার্শ্ববর্তী ফুটিং ও সীমানা এলাকা বর্তমান কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং সীমানা এলাকার বাহিরে যাতে ফুটিং না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর স্লোপিং গ্রাউন্ড, ঢালুভূমি, ঢালুভূমির মধ্যে কমপক্ষে 90 সেন্টিমিটার গভীরতায় ভিত্তি স্থাপন করতে হবে। 6 নম্বর হচ্ছে ওয়াটার টেবিল, যতদূর সম্ভব ভিত্তি ওয়াটার টেবিলের নিচে স্থাপন করতে হবে, কারণ ওয়াটার টেবিলের কারণে মাটির আয়তন পরিবর্তন হয়, ওয়াটার টেবিল উঠে নামার কারণে মাটির আয়তন পরিবর্তন হয়। 7 নম্বর হচ্ছে স্কাওয়ার ডেপথ, ভিত্তি অবশ্যই কহিত গভীরতার নিচে স্থাপন করতে হবে। 8 নম্বর হচ্ছে রুট হোল, শিকড়ের গর্ত, শিকড়ের গর্ত যাতে ভিত্তির নিচে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 9 নম্বর হলো আন্ডারগ্রাউন্ড ডিফেক্টস, ভূনিম্নস্থ ত্রুটিসমূহ, ফাটল, শিলাচ্যুতি, তারপরে খনি খনি এলাকার অবস্থান ইত্যাদি লক্ষ্য রেখে ভিত্তির গভীরতা নির্ধারণ করতে হবে। 10 নম্বর হলো মিনিমাম ডেপথ অফ ফুটিং, সর্বনিম্ন গভীরতা, রেঙ্কিংয়ের সূত্র অনুযায়ী সর্বনিম্ন গভীরতা প্রদান করতে হবে। সূত্রটি নিম্নরূপ: ডি মিনিমাম ইকুয়াল কিউ বাই গামা ইন্টু 1 মাইনাস সাইন পাই বাই 1 প্লাস সাইন পাই হোল স্কোয়ার। এখানে কিউ হচ্ছে লোডের তীব্রতা, গামা মাটির একক ওজন, পাই হচ্ছে মাটির স্থিরতা কোণ। এই ছিল আমাদের আজকের এই ক্লাসের সিলেবাস। আমাদের এই সংযোগ পেতে একটু দেরি হয়, ক্লাসে প্রবেশ করতে একটু সময় লাগছে, এই জন্য আমি দুঃখিত। আর আমরা গত ক্লাসেও আমাদের এই টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আসতে পারিনি, তো এটা সলভ করে আমরা এবার আসছি। আশা করি সবার ক্লাসটি সবাই ভালোভাবে গ্রহণ করতে পারছি। তো আগামী যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আগামী ক্লাসে থাকার আশা করতেছি। তো যারা সবাই এই পর্যন্ত দেখছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ক্লাস দেখা যাবে হচ্ছে skill.gov.bd ওয়েবসাইটে। তো আশা করি যারা দেখতে পারেননি তারা আগামীতে এইখান থেকে দেখে নেবেন। আর আমাদের আগামী ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস 1.5 থেকে 2.3 পর্যন্ত। তো 2.3 পর্যন্ত আমরা চেষ্টা করব, আর আরও সময় নিয়ে, যেহেতু আমার প্রথম ক্লাস আর আমি প্রথমে একটু টাইম মিস করছি, সেজন্য আমি একটু দ্রুত যেতে হয়েছে। তো যাদের সমস্যা থাকবে কমেন্টসের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ম্যাডাম কি দেখা গেছে ক্লাস? আমি একটু যে সময় প্রথমে না ঠিক করছি, আচ্ছা কোনো সমস্যা হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, মানুষ তো বলে উঠবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, thank you। তাহলে আমি এখন বের হয়ে যাচ্ছি আর কি।